আসসালামু আলাইকুম। এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছে অনামিকা হাসান পুনম। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। কাল থেকে শুরু এইচএসসি ও সমমানের পরীক্ষা। ১২ বছর পর ৯ শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্র। ফাঁস ঠেকাতে থাকছে ডিজিটাল নজরদারি, শিক্ষামন্ত্রী। চট্টগ্রাম, কুমিল্লা, ময়মনসিংহে ৩ নতুন উপজেলা ও ১ থানার অনুমোদন। ঢাকার যানজট নিরসনে রিং রোডের প্রায় অর্ধেক নির্মাণ শেষ। প্রধানমন্ত্রীর বৈঠক। গুম, খুন, চাঁদাবাজি বন্ধে গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো বাস্তবায়ন না হলে দেশে আরও একটা বিপ্লব হবে, আবারও হুঁশিয়ারি বিরোধী দলীয় নেতার। জুলাই শহীদদের কবরে এনসিপির শ্রদ্ধা। অবিলম্বে গণভোটের রায় ও সংস্কার বাস্তবায়নের দাবি নাহিদ ইসলামের। স্মৃতি জাদুঘর দ্রুত খুলে দেওয়ার আহ্বান। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কাল থেকে সারা দেশে শুরু হচ্ছে নতুন পদ্ধতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা। ১২ বছর পর একই প্রশ্নপত্রে নেওয়া হবে ৯ শিক্ষা বোর্ডের পরীক্ষা। এবার পরীক্ষার্থীর সংখ্যা ১২,৭০,০০০। এসব তথ্য জানিয়ে শিক্ষামন্ত্রী জানান, সুষ্ঠুভাবে পরীক্ষা নিতে নেওয়া হয়েছে সর্বোচ্চ ব্যবস্থা। প্রশ্ন ফাঁস ঠেকাতে থাকছে ডিজিটাল নজরদারি। সরকারি ও এমপিওভুক্ত শিক্ষকরা বাইরে কোচিং করাতে পারবেন না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। এক দেশ এক প্রশ্ন, এমন স্লোগানে বৃহস্পতিবার থেকে শুরু হতে যাচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ১০,৬৯,০০০। এর মধ্যে ছাত্র ৪,৯২,০০০, ছাত্রী ৫,৭৭,০০০। গত বছরের চেয়ে শিক্ষার্থী বেড়েছে ১৪,০০০। মাদ্রাসা ও সাধারণ বোর্ডে শিক্ষার্থী বাড়লেও কমেছে কারিগরি বোর্ডে। ২০১৪ সাল থেকে বোর্ডভিত্তিক যে প্রশ্নপত্র করা হয়েছিল তা বাতিল করে এবার ৯টি বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা নেওয়া হবে। ৯টি বোর্ডের একক প্রশ্ন, যেটা অতীতে ছিল না। বাকি 2টি বোর্ড রয়েছে, মাদ্রাসা এবং টেকনিক্যাল বোর্ড। আমরা নেক্সট পরীক্ষা থেকে কমন সাবজেক্টগুলো সব একক প্রশ্ন হবে। নিরাপত্তার জন্য যারা থাকছেন তাদের কাছে বডি ক্যামেরা থাকবেন। বিভ্রান্তকর নিউজ যদি কেউ ছড়ায়, সাথে সাথে তাদেরকে আইনের কাছে সোপর্দ করতে হবে। ভুল প্রশ্নপত্র বিতরণ, ফাঁস কিংবা প্রাকৃতিক দুর্যোগে কোথাও পরীক্ষা বন্ধ হলে কি করা হবে, এমন প্রশ্নের উত্তর দেন শিক্ষামন্ত্রী। ভুল প্রশ্ন যদি কেউ দেয়, কর্তৃপক্ষ দায়ী হবে, শাস্তিযোগ্য অপরাধ করে পার পেয়ে যাবে, এটা এবার হবে না। দ্বিতীয় প্রশ্ন হল দুর্যোগপূর্ণ এলাকা, সেই জায়গায় তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা প্রশাসনকে প্রস্তুত থাকতে বলেছি। মন্ত্রী জানান, সঠিকভাবে পরীক্ষার খাতা মূল্যায়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। খাতা দেখতে কোনো পরীক্ষকের গাফিলতি পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। এক্সামিনাররা সঠিকভাবে খাতা দেখছেন কিনা সেটাও আমরা এবার স্যাম্পলিং করে বোর্ডগুলিতে খাতা নিয়ে আমরা দেখব এক্সামিনাররা কি ওভার মার্কিং করছে না আন্ডার মার্কিং করছে, সেটাও আমরা পরীক্ষা নিরীক্ষা করব। তিনি জানান, ২০২৮ সাল থেকে নতুন শিক্ষা ক্যারিকুলাম চালু করা হবে। সরকারি ও এমপিওভুক্ত শিক্ষকরা স্কুলের বাইরে কোচিং করালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তারা তাদের শিক্ষার্থীদের তাদের ইনস্টিটিউশনেই তারা এডিশনাল অনারিয়াম নেওয়া হোক, যেভাবে হোক তারা ইনহাউস কোচিং করাতে হবে। এবং আমরা ওই ডেটাগুলি কালেকশন করব, কোন কোন প্রতিষ্ঠান থেকে ম্যাক্সিমাম ছেলেমেয়েরা কোচিংয়ে চলে যায়, এবং সেই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। আমরা নামি দামি স্কুলের কথা বলবো, কিন্তু দেখা গেল সেই নামি দামি স্কুলে তারা কোচিং সেন্টারে পড়ছে, তা এটা হতে দেওয়া যাবে না। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। জুলাই ২০ তারিখ। রাজধানীর যানজট নিরসনে গাবতলী থেকে বাবুবাজার এবং পোস্তগোলা থেকে ড্যামরা পর্যন্ত ঢাকার ইনার সার্কুলার রিং রোড নির্মাণ করা হচ্ছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সড়ক ব্যবস্থাপনা বিষয়ক বৈঠকে প্রধানমন্ত্রীকে এই বিষয়ে অবহিত করা হয়। রিং রোডের প্রায় অর্ধেক কাজ সম্পন্ন হয়েছে বলে জানানো হয়। এর ফলে দূরপাল্লার বাসকে রাজধানীর ভেতরে ঢুকতে হবে না বলে যানজট নিরসন কমবে। অন্যদিকে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি নিকার বৈঠকে চট্টগ্রাম, কুমিল্লা ও ময়মনসিংহ জেলায় 3টি নতুন উপজেলা ও 1টি থানার অনুমোদন দেওয়া হয়েছে। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট।
রাজধানীর যানজট নিরসনে বৃত্তাকার সড়ক ও নৌপথের কার্যকর ব্যবহারে অবকাঠামো নির্মাণ প্রকল্প নিয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সড়ক ব্যবস্থাপনা বিষয়ক বৈঠকে এ নিয়ে আলোচনা হয়। বৈঠকে রাজধানীর গাবতলী থেকে বাবুবাজার এবং পোস্তগোলা থেকে ড্যামরা পর্যন্ত বিস্তৃত ইনার সার্কুলার রিং রোড নির্মাণ প্রকল্পের সর্বশেষ অবস্থা অবহিত করা হয়। 12 কিলোমিটার দীর্ঘ এই প্রকল্পের রায়েরবাজার, হাজারীবাগ ও কামরাঙ্গীচর অংশের 45% নির্মাণ কাজ শেষ হয়েছে বলে জানানো হয়। বৃত্তাকার এই রিং রোড নির্মাণ হলে ঢাকা সিলেট, ঢাকা মাওয়া ও ঢাকা চট্টগ্রামে যেতে যানবাহনগুলোকে রাজধানীর ভিতরের সড়ক ব্যবহার করতে হবে না। এতে শহরে যানবাহনের চাপ কমবে। একইভাবে ঢাকা শহরকে ঘিরে 110 কিলোমিটারের নদীপথ নিয়ে বৈঠকে আলোচনা হয়। এর ফলে পরিবেশ দূষণমুক্ত থাকবে, জ্বালানি সাশ্রয় হবে, যাতায়াতের সময়ও কম লাগবে। অন্যদিকে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি নিকার 3টি উপজেলা একটি থানা অনুমোদন দিয়েছে। উপজেলা 3টি হচ্ছে চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর, কুমিল্লার বাঙ্গরা এবং ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও। আর অনুমোদন পাওয়া নতুন থানা হচ্ছে চট্টগ্রামের হালদা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে নিকারের 121তম বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। এছাড়া রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের আওতাধীন পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকার নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলা প্রকল্পের অংশগুলো ঢাকা জেলার অন্তর্ভুক্ত করা হয়েছে। বৈঠকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, বিআইডব্লিউটি এর চেয়ারম্যান ও বুয়েটের বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। চীনের সাথে করিডোর নির্মাণে সরকার বিবেচনা করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বলেন, দেশের স্বার্থ রক্ষা করে সিদ্ধান্ত নেবে ঢাকা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের সাথে আলাপকালে প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী চীন সফরে দেশটির সাথে সম্পর্ক জোরদার হয়েছে। এতে বিনিয়োগ বাড়ার আশা করছে সরকার। এ সময় তিনি আরও বলেন, এক দেশের সাথে সম্পর্ক ভালো হলে অন্য কোনো দেশের সাথে সম্পর্ক খারাপ হওয়ার আশঙ্কা নেই। এ সময় শামা ওবায়েদ বলেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির জানাজায় স্পিকারের অংশ নেয়া দুদেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে মাইল ফলক হিসেবে কাজ করবে। সব দেশের সাথে সম্পর্ক ইউনিক। চায়নার সাথে সম্পর্ক থাকবে, সকল দেশের সাথে সম্পর্ক থাকবে এবং এটা আমি মনে করি না এক দেশের সাথে সম্পর্ক ভালো হলেই আরেক দেশের সাথে সম্পর্ক খারাপ হবে। আমাদের লক্ষ্যটা হচ্ছে যে সব দেশের সাথে ভালো সম্পর্ক রেখে আমাদের দেশের স্বার্থটা আমাদের হাসিল করা। গুম, খুন, চাঁদাবাজি বন্ধে জনগুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো বাস্তবায়ন না হলে দেশে আরও একটা বিপ্লব হবে বলে আবারও হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। বলেন, জনবিরোধী সব কর্মকাণ্ডের বিরুদ্ধে চলবে বিরোধী দলের লড়াই। জাতীয় সংসদের এলডি হলে বাজেট পরবর্তী সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এ সময় এবারের বাজেটকে সিন্ডিকেটের বাজেট বলেও আখ্যা দেন তিনি। খায়রুল ইসলামের রিপোর্ট। 12 ফেব্রুয়ারি নির্বাচনের পরে 2026-27 অর্থ বছরের বাজেট পরবর্তী নিয়ে সাংবাদিকদের সাথে জাতীয় সংসদ ভবনের এলডি হলে মতবিনিময় সভা করেন বিরোধী দল। এতে অংশ নেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান, বিরোধী দলের সংসদ সদস্য, জামায়াতের শীর্ষ পর্যায়ের নেতাসহ গণমাধ্যম কর্মীরা। বিভিন্ন পত্রপত্রিকা, গণমাধ্যম। এ সময় বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান অভিযোগ করে বলেন, সরকার গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন প্রতিশ্রুতি থেকে সরে এসেছে। সরকারি দল যেহেতু 2/3 মেজরিটি, কোনোটা তারা আলোচনায় আনেননি আর কোনোটা হালকাভাবে আলোচনায় এনে আউট করে দিচ্ছে। এরপরে তারা একটা প্রস্তাব দিলেন যে ওই বিষয়গুলো আরো সুন্দরভাবে আমরা আনবো, আমরা একটা অ্যামেন্ডমেন্ট বা সংশোধনী কমিশন গঠন করি, সংবিধান সংশোধন কমিশন। আমরা বললাম যে না, জনগণ তো সংবিধান সংশোধনের জন্য রায় দেয়নি, রায় দিয়েছে সংস্কারের জন্য। সংবিধান সংশোধন নয়, সংস্কার পরিষদ গঠন করতে হবে জানিয়ে বিরোধী দলীয় নেতা বলেন, বাজেট বাস্তবায়নে নানা চ্যালেঞ্জ রয়েছে সরকারের সামনে। বড় বাজেট করা কোনো অপরাধ না, একটা জাতির ভিশন থাকলে বড় বাজেট লাগবে। চ্যালেঞ্জটা কয়েক জায়গায়। একটা হলো বাজেট বাস্তবায়নের সক্ষমতা, এর চাইতে বড় হলো দুর্নীতি। এই দুই জায়গায় যদি বড় সংস্কার আনা না যায়, বাজেট হবে কিন্তু বাজেটের প্রকৃত সুফল জনগণ পাবে না।
এদিকে সকালের রাজধানীর মিরপুরে জনদুর্ভোগ নিরসনের লক্ষ্যে নাগরিক সমাবেশ ও মত বিনিময় সভার আয়োজন করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এতে অংশ নেয় বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমান, ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এ সময় বক্তারা বলেন, নাগরিক সমস্যার সমাধানে শুধু সরকারের ওপর নির্ভর না করে আরও দায়িত্বশীল হতে হবে সবাইকে। তারা বলেন, পানি, গ্যাস ও জলাবদ্ধতার মতো অনেক সমস্যার পেছনে নাগরিকদের অসচেতনতাও দায়ী। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী রাষ্ট্র কাঠামোর সংস্কার, গণভোটের রায় বাস্তবায়নে সরকার ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে রায়ের বাজারে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের গণকবর জিয়ারত শেষে তিনি কথা বলেন। ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার ধীর গতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে নাহিদ বলেন, শেখ হাসিনা সহ ওসমান হাদির হত্যাকারীদের দেশে এনে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। এছাড়া 5 আগস্টের মধ্যে জুলাই জাদুঘর খুলে দেওয়ার আহ্বান জানান তিনি। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। 24-এর পয়লা জুলাই শুরু হওয়া কোটা সংস্কার আন্দোলন ধীরে ধীরে রূপ নেয় সরকার পতনের এক দফায়। আন্দোলন দমানোর ষড়যন্ত্র আর গুম হত্যার রক্তিম পথ পেরিয়ে অবশেষে গণ অভ্যুত্থানের মাধ্যমে 36 জুলাই পথ চলা শুরু হয় এক নতুন বাংলাদেশের। তবে এই বিজয় অর্জনে খালি হয়েছে হাজারো মায়ের বুক। অসংখ্য আহত এখনও কাতরাচ্ছেন হাসপাতালের বিছানায়। জুলাইকে ঐতিহাসিক মাস হিসেবে স্মরণীয় করে রাখতে রায়েরবাজার বধ্যভূমিতে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের গণকবর জিয়ারতের মাধ্যমে মাসব্যাপী কর্মসূচি শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এতে জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধারা উপস্থিত ছিলেন। এ সময় বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, গণভোটের রায় বাস্তবায়ন এবং প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে প্রমাণ করতে হবে সরকার জুলাইয়ের পক্ষে। জুলাই গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সংস্কার বাস্তবায়ন, গণভোটের রায় বাস্তবায়ন করে সরকারকে প্রমাণ করতে হবে সরকার জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে আছে, জুলাই গণ অভ্যুত্থানের সাথে আছে। জুলাই গণহত্যার রায় শহীদদের পরিবারকে সন্তুষ্ট করতে পারেনি উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনা সহ জুলাই গণহত্যার সাথে জড়িতদের দেশে ফিরিয়ে এনে দ্রুত কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। হাসানুল হক ইনু, যিনি জাসদের সভাপতি ছিলেন, যিনি আওয়ামী লীগের সহযোগী যেই অ্যালায়েন্স ছিল সেটার অংশ ছিলেন, তিনি কিন্তু জুলাই গণ অভ্যুত্থানে প্রত্যক্ষভাবে গণহত্যায় মদত জুগিয়েছিলেন। গণহত্যার যে সিদ্ধান্ত ছিল, শেখ হাসিনা যিনি প্রধান সিদ্ধান্তকারী ছিলেন, তাকে সর্বাত্মকভাবে সহযোগিতা করেছেন। ফলে আমরা মনে করি তাকে যে 10 বছর করে 3টি মামলা সাড়া দিয়েছে, এটা এনাফ নয়, এটা যথেষ্ট নয়। আমাদের আবেদন থাকবে রাষ্ট্রপক্ষ যাতে এটা আপিল করে এবং আমরা তার কঠোর থেকে কঠোর বিচার প্রত্যাশা করছি। এ সময় 5 আগস্টের মধ্যে জুলাই জাদুঘর খুলে না দিলে জনগণ নিজেরাই খুলে নেবে বলে হুঁশিয়ারি দেন নাহিদ ইসলাম। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। গৌরব, ঐতিহ্য আর আন্দোলনের আলোকবর্তিকা হয়ে 105তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়। সেই সাথে প্রাচ্যের অক্সফোর্ডে পা রাখল 106 বছরে। সকালে টিএসসিতে পায়রা ও বেলুন উড়িয়ে এবং কেক কেটে শুরু হয় দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিশ্বের প্রথম সারির প্রতিষ্ঠানে পরিণত করতে সবার সহযোগিতা চান উপাচার্য অধ্যাপক ডক্টর এবিএম ওবায়দুল ইসলাম। এদিকে ক্যাম্পাসে বর্তমানে সব সংগঠনের সহাবস্থান ও শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে বলে জানিয়েছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সাবেক ও বর্তমান শিক্ষার্থী সহ বিশ্ববিদ্যালয় পরিবারের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তৌহিদুর রহমান তহির রিপোর্ট। শতবর্ষের ইতিহাস পেরিয়ে দেশ গড়ার কারিগর ঢাকা বিশ্ববিদ্যালয় পদার্পণ করল 106 বছরে। 105তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল থেকেই প্রাণের ক্যাম্পাসে ঢল নামে শিক্ষক শিক্ষার্থীদের। লাল, সবুজ আর বর্ণিল প্ল্যাকার্ড হাতে বের হয় আনন্দ র্যালি। পরে টিএসসি প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে এবং কেক কেটে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে আগতরা স্মরণ করেন দেশের ইতিহাস ও আন্দোলন সংগ্রামে এই বিশ্ববিদ্যালয়ের অনন্য অবদান। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর এবিএম ওবায়দুল ইসলাম বলেন, ভাষা আন্দোলন থেকে শুরু করে 24-এর গণ অভ্যুত্থান সবসময়ই অগ্রভাগে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। দেশ পরিচালনায় এবং বিদেশে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে এখানকার শিক্ষার্থীরাই নেতৃত্ব দিচ্ছেন। গণতন্ত্রের লড়াইয়ে
বাংলাদেশের এই প্রধান বিশ্ববিদ্যালয় অবদান রেখেছে। তাদের রোল অবদান অনস্বীকার্য। পৃথিবীর মানচিত্রে আর কোনো দেশ নাই যা কিনা একটা বিশ্ববিদ্যালয়ের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এমন একটি বিশ্ববিদ্যালয় যা একটা দেশকে তৈরি করেছে, জাতিগোষ্ঠীকে তৈরি করেছে। 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী ক্যাম্পাসে নতুন পরিবেশ নিয়ে কথা বলেন ডাকসু ভিপি সাদিক কায়েম। আমাদের এই বিশ্ববিদ্যালয়ের যে অসাধারণ মেধাবী শিক্ষার্থীরা আছে তাদেরকে সঠিকভাবে পরিচর্যা করার মাধ্যমে তারা যেন বাংলাদেশ এবং সারা দুনিয়া নেতৃত্ব দিতে পারে, সেজন্য আমরা কাজ করছি। শিক্ষার মান উন্নয়ন ও গবেষণায় সহযোগিতার দাবি করেন শিক্ষার্থীরা। ক্যান্টিন বা ক্যাফেটেরিয়া এটা একটু উন্নয়ন করা গেলে ভালো হয়। শিক্ষার্থীদের হচ্ছে পড়াশোনার মান উন্নয়নটা আরেকটু দরকার। রিসার্চের ক্ষেত্রে হচ্ছে আরেকটু বেশি যদি হচ্ছে ফোকাস করা হয়। আবার স্টুডেন্টের বাসস্থানের একটা সমস্যা থেকেই যায়, বেশিরভাগ হচ্ছে মেয়েদের ক্ষেত্রে সেই সমস্যাটা ওরা বেশি ফেস করতেছে, আমরা নিজেরাই ফেস করতেছি। কেন্দ্রীয় প্রশাসনের পাশাপাশি বিভিন্ন অনুষদ ও বিভাগগুলোতেও দিনব্যাপী নানা আলোচনা সভা, প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি উদযাপন করা হচ্ছে। বুক ভরা স্বপ্ন নিয়ে প্রতি বছর হাজারো শিক্ষার্থী আসেন এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। শিক্ষার মান উন্নত করার পাশাপাশি গবেষণায় পর্যাপ্ত সহযোগিতা পেলে এসব মেধাবী শিক্ষার্থী আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেদের অবস্থান তৈরি করতে পারবেন, পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিংয়েও উন্নত হবে। তৌহিদুর রহমান তুহি, এটিএন বাংলা, ঢাকা। সাংবাদিকতার সর্বোচ্চ মান ও পেশাদারিত্ব বজায় রেখে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ল রিপোর্টার্স ফোরামের 12 সদস্যের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এই আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, আইনের শাসন, ন্যায় বিচার, মানবাধিকার এবং সুশাসন প্রতিষ্ঠায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। আদালতের মর্যাদা ও বিচারাধীন বিষয়ের সংবেদনশীলতা অক্ষুণ্ণ রেখে আইন সাংবাদিকদের কাজ করার আহ্বান জানান রাষ্ট্রপতি। এছাড়াও অপতথ্য ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যাচারের চ্যালেঞ্জ মোকাবেলায় সাংবাদিকদের আরও সচেতন ও সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। এর আগে ল রিপোর্টার্স ফোরামের রজত জয়ন্তী উপলক্ষে বিশেষ স্মরণিকার মোড়ক উন্মোচন করেন রাষ্ট্রপতি। বিগত বছরগুলোতে অবহেলার কারণে দেশের স্বাস্থ্য খাত ভয়াবহ পরিস্থিতির মধ্যে রয়েছে বলে মন্তব্য করেছেন হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার জুবাইদা রহমান। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, দেশের হাসপাতালগুলোতে রোগীদের সেবায় ক্রিটিক্যাল কেয়ার ইউনিট বাড়ানোর প্রয়োজন। সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে এই পরিস্থিতির উত্তরণ সম্ভব বলে মনে করেন ডাক্তার জুবাইদা। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। 20 কোটি জনসংখ্যার দেশে সবগুলো হাসপাতাল মিলে সরকারিতে 75,000 এবং বেসরকারিতে শয্যা সংখ্যা 1 লাখের কিছু বেশি। ফলে কোথাও মেঝেতে আবার কোথাও গাদাগাদি করে চিকিৎসার মতো মৌলিক অধিকার পেতে হয় জনগণকে। নিবিড় পরিচর্যা কেন্দ্র রয়েছে মাত্র 1372টি, যার 80% ঢাকা কেন্দ্রিক। করোনাকালে অপরিকল্পিতভাবে এই সংখ্যা বাড়ানো হলেও চিকিৎসকের অভাবে বন্ধ রয়েছে অনেক আইসিইউ। এমন বাস্তবতায় রাজধানীতে নিবিড় পরিচর্যা সংক্রান্ত এই আন্তর্জাতিক সেমিনার। এতে সরকারের 2 মন্ত্রী জানান, পরিস্থিতি উন্নয়নের জোর চেষ্টা চলছে। চায়নার সাথে একটা প্রজেক্টে যাচ্ছে আমরা 20টা হাসপাতাল, 2টা অনলি ফর দ্য ওমেন এন্ড দেয়ার নিউবর্ন বেবি, এন্ড 18টা হাসপাতাল হবে 1000 বেডেড অল ওভার দ্য কান্ট্রি উইথ স্পেশাল ফেসিলিটি। আমরা হেলিকপ্টার আনতে যাচ্ছি মুমূর্ষ রোগীদেরকে তাড়াতাড়ি বেটার হসপিটালে ব্রডআউট করার জন্য। প্রত্যেকটা পুরনো মেডিকেল কলেজে ক্রিটিক্যাল কেয়ারের কোর্স চালু করা উচিত। আগামী 25 বছর পরে বাংলাদেশের স্বাস্থ্যকে কিভাবে দেখতে চান ওই চিন্তা করেন। 2001 থেকে 6 সবাই আজকে ভুলে গেছে আস্থাশীল স্বাস্থ্য ব্যবস্থা। সেই লক্ষ্যে চলেন আমরা সবাই এগিয়ে যাই। সেমিনারে প্রধান অতিথি জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহসভাপতি ও হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার জুবাইদা রহমান বলেন, সীমিত সামর্থ্য ও সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করা জরুরি। বিগত বছরের অবহেলায় বাংলাদেশে ক্রিটিক্যাল কেয়ার ফ্যাসিলিটির এক ভয়াবহ চিত্র। 1 লক্ষ দেশবাসীর জন্য ক্রিটিক্যাল কেয়ার বেডের সংখ্যা 1.7। সাধারণ হাসপাতাল বেডের সংখ্যা 1 লক্ষ দেশবাসীর জন্য মাত্র 9টি। 38টি জেলায় স্থানীয় হাসপাতালে কোনো ক্রিটিক্যাল কেয়ার বা নিবিড় পরিচর্যা কেন্দ্র নেই। পরিস্থিতি উত্তরণে সবাইকে একসাথে কাজ করার আহ্বানও জানান তিনি। নিঃসন্দেহে পরিস্থিতির পরিবর্তন সম্ভব। আমরা সংকল্প গ্রহণ করলে আর কোনো দেশবাসী তার গুরুতর শারীরিক অবস্থার সময় বিনা চিকিৎসায়
মৃত্যুবরণ করবে না। সুষ্ঠু পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের সংখ্যা বাড়ানো সম্ভব। গ্রামাঞ্চলের জটিল রোগীদের স্থানান্তরে আইসিইউ অ্যাম্বুলেন্সের সংখ্যা বাড়ানোর ওপরও জোর দেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। সাইবার সিকিউরিটি সীমান্ত পাহারার চেয়েও গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন। খিলগাঁওয়ে আনসার সদর দপ্তরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী আয়োজিত প্রান্তিক কণ্ঠস্বরের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, যুদ্ধ নিরাপত্তা ও প্রতিরক্ষা শুধুমাত্র সীমান্তের বিষয় নয়, আধুনিক যুগে তথ্য ব্যবস্থাপনাও খুব গুরুত্বপূর্ণ। এ সময় সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, দেশের মানুষকে গুজব ও তথ্য বিভ্রান্তির হাত থেকে রক্ষা জরুরি। প্রতিরক্ষা অথবা নিরাপত্তা এটা কেবলই সীমান্তের বিষয় নয়। সীমান্তরক্ষীরা সীমান্ত পাহারা দেন, এটা আমাদের প্রচলিত ধারণা। এখনকার যুগে অসংখ্য নিরাপত্তা বাহিনী পালার চাইতে ক্লোজ সার্কিট ক্যামেরার সঠিক ব্যবহারটা অনেক গুরুত্বপূর্ণ। এখনকার যুগে সাইবার সিকিউরিটি হাজার হাজার মাইলের সীমান্তের পাহারাদারের চাইতেও অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেশে গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশু মারা গেছে। এ নিয়ে গত 15 মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গের মৃতের সংখ্যা 719 জনে দাঁড়িয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে জানানো হয়, গত 24 ঘন্টায় 951 জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে, আর নিশ্চিত হামের রোগী শনাক্ত হয়েছে 167 জন। দেশব্যাপী চাহিদা থাকায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের গ্রামীণ রাস্তায় 15 মিটার দৈর্ঘ্য পর্যন্ত সেতু কালভার্ট নির্মাণ প্রকল্পের মেয়াদ বাড়ানোর সুপারিশ করেছে পরিকল্পনা কমিশন। সকালে কমিশনে প্রকল্প মূল্যায়ন কমিটির সভায় একথা জানান পরিকল্পনা কমিশনের সদস্য মাহমুদুল হুসাইন খান। প্রকল্পের মেয়াদ 2 বছর বাড়িয়ে আরও প্রায় 18,000 সেতু কালভার্ট নির্মাণের পরিকল্পনা রয়েছে। মনির হোসেন তপুর রিপোর্ট। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও দুর্যোগের সময় জনসাধারণকে দ্রুত নিরাপদ আশ্রয় কেন্দ্রে স্থানান্তরের মাধ্যমে ঝুঁকি হ্রাসে দেশের প্রত্যন্ত অঞ্চলে বাস্তবায়িত হচ্ছে গ্রামীণ রাস্তায় 15 মিটার দৈর্ঘ্য পর্যন্ত সেতু কালভার্ট নির্মাণ প্রকল্প। 2019 সালের জানুয়ারিতে শুরু হওয়া এই প্রকল্পের কাজ 72% শেষ হয়েছে। দিন দিন চাহিদা বাড়ায় 553 কোটি টাকায় আরও 10,000 মিটার সেতু কালভার্ট নির্মাণের উদ্যোগ নিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। সরকারের লক্ষ্যই হলো গ্রামের উন্নয়নের মাধ্যমে সারা দেশের উন্নয়ন করা। সেই উন্নয়নের একটা বড় হাতিয়ার গ্রাম এলাকায় আমাদের এই ব্রিজ কালভার্টগুলি। আরও আমরা চাচ্ছি 2 বছর প্রকল্পটা বৃদ্ধি করতে, তাহলে আমাদের 35,000 মিটার আমাদের আরও ব্রিজ কালভার্ট তৈরি করার প্রয়োজন রয়েছে, এবং এরপরে বৃদ্ধি পেলে আরও 10,000 মিটার, মোট 45,998 মিটার আমরা এটা তৈরি করতে চাচ্ছি, যাতে আরও সুফল সকল এলাকার মানুষ পান। মূল্যায়ন কমিটির সভায় সব দিক বিবেচনা করে প্রকল্পটির মেয়াদ বাড়ানোর গুরুত্ব তুলে ধরা হয়। ব্রিজের কারণে দুর্যোগ আশ্রয় কেন্দ্রে যেমন কমিউনিকেশনটা, এই যে দুর্যোগকালীন যে পণ্য নিয়ে যেতে হয়, শুকনা খাবার বা তাৎক্ষণিক যে চিকিৎসা সেবা, সাপোর্টিং সেবাগুলো সরকার দিয়ে থাকে, রাস্তা না হলে তো যেতে পারবে না। তো এই জন্য কালভার্ট ব্রিজটা অপরিহার্য ওই কানেক্টিং করার জন্য। নির্বাচিত সরকার আসছে, জনগণের দাবি তো অনেক, এরকম ব্রিজ কালভার্ট রয়েছে যেটা নির্মাণ করা প্রয়োজন। তো এটা আজকের যেই প্রস্তাবটা আসছে, সেখানে খুব অল্প সংখ্যক ব্রিজ এবং কালভার্টের জন্য প্রস্তাব আসছে। আমরা সুপারিশ করব, এটা ফাইনালি একনেকে যাবে। সুষম উন্নয়ন যেটা সরকারের নির্বাচনী স্থানে, এটাও কিন্তু প্রতিফলিত হবে এখানে এই প্রকল্পগুলো বাস্তবায়নের মাধ্যমে। তিনি আরও বলেন, এই প্রকল্পটি বাস্তবায়িত হলে সহজে কৃষি পণ্য পরিবহন ও বিপণনের মাধ্যমে আর্থসামাজিক ব্যবস্থার উন্নয়ন হবে। মনির হোসেন তপু, ATN বাংলা, ঢাকা। এবারে অর্থ সংবাদ। বাজেটে টেলিকম ও প্রযুক্তি খাতে কর অব্যাহতি দেয় তথ্য প্রযুক্তি ও স্টার্টআপ খাত সম্প্রসারণে বিশেষ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। রাজধানীতে টেলিকম ও প্রযুক্তি খাতে বাজেটের প্রভাব নিয়ে আয়োজিত সেমিনারে বক্তারা অভিযোগ করেন, টেলিকম খাতের ব্যবসায়ীদের সুবিধা দিতেই এবারের বাজেটে সিম ট্যাক্স প্রত্যাহার করা হয়েছে। তরিক ইসলামের রিপোর্ট।
আউটসোর্সিং সেক্টর। এই 2026-27 অর্থ বছরের বাজেটে টেলিকম ও প্রযুক্তি খাতের প্রভাব নিয়ে রাজধানীর কাউরান বাজারে সেমিনারের আয়োজন করে টেকনোলজি ইন্ডাস্ট্রি পলিসি অ্যাডভোকেসি প্ল্যাটফর্ম TIPAP। হোপ ছিল যে স্পেসিফিকলি এআই নিয়ে কিছু গভর্নমেন্টের প্ল্যান থাকবে বা বাজেট থাকবে। সেমিনারে বক্তারা বলেন, এবারের বাজেট স্টার্টআপ সহায়ক, যেখানে ল্যাপটপ, মনিটর, মেমোরি কার্ড ও হার্ড ডিস্কে শুল্ক সুবিধাকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। কারেন্ট যে বাজেটটা আমরা দেখতে পেরেছি এবং প্রপোজালস আকারে যেগুলো এসেছে, ভ্যাট এক্সাম্পশনস অনেকগুলো জায়গায় এসেছে, ট্যাক্স এক্সাম্পশনস অনেকগুলো জায়গায় এসেছে, যে 0.1% যে টার্নওভার ট্যাক্স যেটা ছিল, যেটা স্টার্টআপদের জন্য বিশাল বড় একটা ফাইন্যান্সিয়াল বার্ডেন ছিল, সেটাকে 0% করে দেওয়া মানে হচ্ছে গিয়ে আমাদের জন্য একটা বিশাল বড় অপরচুনিটি এসেছে যে আমরা আবার নিজস্ব কোম্পানিতে রিইনভেস্ট করি। 2027 সাল পর্যন্ত আমাদের এখানে ট্যাক্স এক্সাম্পটেড আছে সফটওয়্যারের ক্ষেত্রে। আমি এটা আশা করব বা সরকারের কাছে অনুরোধ করব এটাকে যেন আসলে বাড়ানো হয়। বাজেটে আমদানিকৃত মোবাইলের দাম বৃদ্ধি ও সিম ট্যাক্সের সমালোচনা করেন বক্তারা। সরকার টেলিকম সেক্টরে যেটা সিম ট্যাক্স দেওয়া হয়েছে, ফাইন সিম ট্যাক্সের ক্ষেত্রে 300 টাকা থেকে 0 করা হয়েছে, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আপনার মানে বেনিফিটটাকে সাধারণ জনগণ পাবে। এখনো মেজর পোর্শন অফ ডিভাইসেস কাম থ্রু ইম্পোর্ট সোর্স। ওভারনাইট কিন্তু আপনার ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি বাড়বে না টু মিট দ্য কান্ট্রি ডিমান্ড। এই সময় বাজেটের সুফল বাস্তবায়ন ও বিভিন্ন সীমাবদ্ধতার কথা তুলে ধরেন আলোচকরা। বাংলাদেশে এখন সিম কত আছে? তরিক ইসলাম, ATN বাংলা, ঢাকা। আমি আপনার সাথে পুরোপুরি। আন্তর্জাতিক সংবাদ। ইউরোপের বিভিন্ন দেশ জুড়ে তীব্র তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, বর্তমান তাপপ্রবাহ আসলে ভবিষ্যতের জন্য একটি শিক্ষা মাত্র। টানা কয়েকদিনের চরম তাপপ্রবাহে ইউরোপ যেন পুড়ছে। সামনের গ্রীষ্মগুলো আরও কঠিন ও অসহনীয় হবে বলে মনে করে সংস্থাটি। এজন্য ইউরোপের অনেক দেশের প্রস্তুতি না থাকায় বিস্মিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপীয় আঞ্চলিক পরিচালক হান্স ক্লুগে। এদিকে জার্মানিতে চলমান তীব্র তাপপ্রবাহের মধ্যে নদীর হ্রদ ও জলাশয়ে গোসল করতে গিয়ে অন্তত 30 জনের মৃত্যু হয়েছে। প্রচণ্ড গরম থেকে স্বস্তি পেতে জলাশয়ে নামার সময় এসব দুর্ঘটনা ঘটে। জার্মানির লাইফ সেভিং অ্যাসোসিয়েশন DLRG জানিয়েছে, গত 3 দিনে তাদের মৃত্যু হয়েছে। বিগত সরকারের আমলে অধিকাংশ টেক্সটাইল ও বাইং হাউজে ভারতীয় কর্মী নিয়োগ দেওয়া হয়েছে। তবে এখন থেকে দক্ষ বাংলাদেশি টেক্সটাইল গ্র্যাজুয়েটদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। সকালে রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইল বুটেক্সের নবীন বরণ অনুষ্ঠানে তিনি বলেন, দেশের ইঞ্জিনিয়ারদের জন্য আধুনিক গবেষণা ও প্রশিক্ষণ সুবিধা এখনও পর্যাপ্ত নয়। কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এইসব সুবিধা থাকলেও সরকারিভাবে তা আরও উন্নত করা দরকার। এজন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। এছাড়াও শিক্ষামন্ত্রী বলেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মান উন্নয়নে 2টি বিশেষ কলেজ স্থাপন করা হবে। পাশাপাশি বুটেক্সের জন্য দ্বিতীয় ক্যাম্পাস স্থাপনে সরকার জমির ব্যবস্থা করবে বলেও আশ্বাস দেন শিক্ষামন্ত্রী। এখানে যারা আজকে এই ইঞ্জিনিয়ারিং সেক্টরে ঢুকছো, তোমরা সকলেই ওই ভাবনা থেকে যে আমরা এমপ্লয়ি হব না, আমরা এমপ্লয়ার হব। তোমাদের কোনো প্রবলেমকে আমরা আনটাচ থাকতে দেব না। যদি ক্লাসের ল্যাবে তোমাদের অসুবিধা হয়, আমাদের সাথে যোগাযোগ করবে, ভিসি রয়েছে, ইমিডিয়েটলি আমরা অ্যাড্রেস করব। কারণ সবচেয়ে বেশি প্রায়োরিটি হচ্ছে শিক্ষা। রাজধানীর পূর্বাঞ্চলে নতুন শহর প্রকল্পের অধীনে সরকার 4টি থানা, 6টি তদন্ত কেন্দ্র, 2টি পুলিশ লাইন, 3টি ডিসি অফিস এবং 41টি পুলিশ বক্স স্থাপনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন আইজিপি মোহাম্মদ আলী হোসেন ফকির। পূর্বাঞ্চল নতুন শহরের সার্বিক নিরাপত্তায় 1 নম্বর সেক্টর এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির অধীনে বরকা পুলিশ ক্যাম্প উদ্বোধনকালে তিনি কথা জানান। আগামী 2 মাসের মধ্যে পূর্বাঞ্চলে আরেকটি নির্মাণাধীন পড়শি পুলিশ ক্যাম্পের কার্যক্রম চালু করা হবে বলে জানান আইজিপি। ডিএমপি কমিশনার মোসলে আহমদ সহ রাজুকের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই সময় উপস্থিত ছিলেন। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির লক্ষ্যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের আওতাধীন পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্প এলাকায় ডিএমপির সর্বমোট 4টি থানা, 6টি তদন্ত কেন্দ্র, 2টি পুলিশ লাইন স্থাপনের জন্য সরকার
কর্তৃক নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়াও 3টি ডিসি অফিস স্থাপনের কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি পূর্বাচল নতুন শহর প্রকল্পের বিভিন্ন সেক্টরে 41টি পুলিশ বক্স স্থাপনের প্রক্রিয়াও চলমান রয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণ, আহতদের আত্মত্যাগের স্বীকৃতি এবং আন্দোলনের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে ন্যাশনাল ডক্টরস ফোরাম NDF। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের অবদান সংরক্ষণের পাশাপাশি গবেষণা, ডকুমেন্টেশন ও জনসম্পৃক্ততার মাধ্যমে জুলাইয়ের চেতনাকে প্রাতিষ্ঠানিকভাবে তুলে ধরায় এই আয়োজনের লক্ষ্য বলে জানিয়েছে সংগঠনটি। রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে 36 জুলাই উদযাপন 2026 উপলক্ষে এসব কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। এই সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন NDF এর সভাপতি ডাক্তার AKM ওয়ালিউল্লাহ হোসেন। এবারে খেলার খবর। আবারও বিশ্বকাপের খবর। ফিফা বিশ্বকাপের রাউন্ড অফ 32-এর ম্যাচে আজ রাতে DR কঙ্গোর বিপক্ষে মাঠে নামবে ইংল্যান্ড। যুক্তরাষ্ট্রের আটলান্টা স্টেডিয়ামে খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 10টায়। তবে খেলার আগে ইনজুরির সমস্যায় ভুগছে টমাস টুখেলের দল। ইনজুরির কারণে গুরুত্বপূর্ণ এই ম্যাচ থেকে ছিটকে গেছেন 2 ডিফেন্ডার জারেল কোয়ান্সা এবং রিস জেমস। এদিকে রাত 2টায় হিউস্টনের এনার্জি স্টেডিয়ামে মুখোমুখি হবে বেলজিয়াম ও সেনেগাল। আর কাল সকাল 6টায় স্বাগতিক যুক্তরাষ্ট্র লড়বে বসনিয়ার বিপক্ষে। আরও জানাচ্ছেন পরাগ আরমান। ফুটবলকে ঘরে ফেরানোর যাত্রা অব্যাহত রাখার জন্য কঙ্গোর বিপক্ষে জয় প্রত্যাশা ইংল্যান্ডের, কিন্তু 3 লায়ন শিবিরে জেঁকে বসেছে ইনজুরি। গত সপ্তাহে পানামার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে জারেল কায়েন্সার গোড়ালি মচকে যায়। রিস জেমস ভুগছেন হ্যামস্ট্রিং সমস্যায়। দলের শেষ অনুশীলনে এই 2 খেলোয়াড় ছিলেন অনুপস্থিত। তবে কোচ তাদের খেলার ব্যাপারে আশাবাদী, পাশাপাশি বেঞ্চে পর্যাপ্ত খেলোয়াড় থাকায় এটাকে বড় সমস্যা মনে করছেন না। তা সত্ত্বেও নকআউট পর্বে জার্মানি এবং ইংল্যান্ডের মতো দলের বিদায় ইংলিশদের আরও সতর্ক করেছে। ইংল্যান্ড দলে এমন সব তারকা খেলোয়াড় আছেন যারা একাই ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারেন। হ্যারি কেন এবং জুড বেলিংহামের জুটি সময় মতো জ্বলে উঠলে টমাস টুখেলের শিষ্যদের থামানো কঠিনই হবে কঙ্গোর জন্য। বিশ্বমানের তারকা থাকলেও জমাট রক্ষণে যে ইংল্যান্ড মাথা কুটে মরে, গ্রুপ পর্বে ঘানার সঙ্গে গোলশূন্য ড্রটাই বড় প্রমাণ। তাই সেই সুবিধা নেয়ার জন্য রক্ষণ প্রাচীর নিশ্ছিদ্র করার দিকে মনোযোগী দ্য লেপার্ডরা। কোচ সেবাস্টিয়ান দেসাবের দল খেলার ধরন দিয়ে মুগ্ধ করেছে। সবচেয়ে শক্তিশালী তাদের রক্ষণ ভাগ। তারপর দ্রুত আক্রমণে প্রতিপক্ষ ঘায়েল করার চেষ্টা থাকে আফ্রিকান প্রতিনিধিদের। দলের সবচেয়ে ভরসার নাম ইওয়ানে উইসার। দলের 4টি গোলের 3টি করেছেন তিনি। তার গোল করার অসাধারণ দক্ষতা এবং প্রতিপক্ষের রক্ষণ ভাগকে বোকা বানানোর কৌশল যে কোনো দলের জন্য হুমকির কারণ। তবে DR কঙ্গো 1966 সালের বিশ্বজয়ীদের বিপক্ষে সেই সুযোগগুলো কাজে লাগাতে পারবে কিনা সময়ই তা বলে দেবে। পরাগ আরমান, ATN বাংলা। শেষ করার আগে BRB কেবল সংবাদ শিরোনাম আরেকবার। কাল থেকে শুরু HSC ও সমমানের পরীক্ষা। 12 বছর পর 9 শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্র। ফার্স্ট ঠেকাতে থাকছে ডিজিটাল নজরদারি, শিক্ষামন্ত্রী। চট্টগ্রাম, কুমিল্লা, ময়মনসিংহে 3 নতুন উপজেলা ও 1 থানার অনুমোদন। ঢাকার যানজট নিরসনে রিং রোডের প্রায় অর্ধেক নির্মাণ শেষ। প্রধানমন্ত্রীর বৈঠক। গুম, খুন, চাঁদাবাজি বন্ধে গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো বাস্তবায়ন না হলে দেশে আরও একটা বিপ্লব হবে, আবারও হুঁশিয়ারি বিরোধী দলীয় নেতার। জুলাই শহীদদের কবরে এনসিপি শ্রদ্ধা। অবিলম্বে গণভোটের রায় ও সংস্কার বাস্তবায়নের দাবি নাহিদ ইসলামের। স্মৃতি জাদুঘর দ্রুত খুলে দেওয়ার আহ্বান। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলার সংবাদ ইউটিউব দেখতে ব্রাউজ করুন, YouTube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।